ভারতের উড়িষ্যা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আঘাত হানতে পারে আজ রাতে। পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে সতর্কতা জারি। থামছেই না ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন। 4 জনকে গুলি করে হত্যা। দখলকৃত ভূখণ্ড ছাড়তে তেল আবিবকে 1 বছরের আলটিমেটাম মাহমুদ আব্বাসের। জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু। মার্কেলের উত্তরসূরি হতে এগিয়ে বিরোধী দলের ওলাফ শলজ। পিছিয়ে নেই ক্ষমতাসীন দলের আর্মিন লাশেথ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল উড়িষ্যার দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। রোববার রাতে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে পর্যটকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে গুলাব। ভারতের আবহাওয়া বিভাগ বলছে রোববার রাতে অথবা সোমবার অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যার দক্ষিণ উপকূলে আঘাত আনতে পারে এটি। তবে এটি হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়, যার গতিবেগ হবে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ওইসব অঞ্চলের সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতোমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছে মাছ ধরা ট্রলার। বুধবার পর্যন্ত মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। ঘূর্ণিঝড় মোকাবেলায় পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে করা হচ্ছে মাইকিং, খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভারতের আবহাওয়া বিভাগ বলছে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। জোয়ারের পানিতে ডুবে যেতে পারে নিম্নাঞ্চল। রবিউল ইসলাম আমলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্য জুড়ে তীব্র জ্বালানি সংকট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাতেও মিলছে না পেট্রোল। দক্ষ চালকের অভাবে বিভিন্ন প্রদেশে সরবরাহ বন্ধের দাবি সরকারের। জার্মানিতে চলছে 20তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 8টা থেকে জার্মানির 16টি অঙ্গরাজ্যে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। চলবে স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপরই জানা যাবে কে হচ্ছেন দেশটির নতুন চ্যান্সেলর। জার্মানির পলিট ব্যারোমিটারের সর্বশেষ জরিপ এগিয়ে সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডির চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলজ। জরিপে খুব বেশি পিছিয়ে নেই মার্কেলের দল সিডিইউর আর্মিন লাশেথ। তবে অপেক্ষাকৃত নতুন ভোটার ও প্রকৃতিপ্রেমীদের কাছে চ্যান্সেলর পদের জনপ্রিয় সবুজ দলের আনালেনা বেয়ারবক। ইতিহাস সৃষ্টি করে স্বেচ্ছায় জার্মানির সর্বোচ্চ ক্ষমতাধরের পদ ছাড়ছেন দেশটির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা মার্কেলের মুকুটে সফলতার পালকই বেশি। একজন বিজ্ঞানী থেকে সফল ও বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রের প্রধান হওয়ার গল্প জেনে নেব এই প্রতিবেদনে। মাকে এক শিশুর সরল প্রশ্ন, পুরুষরা কি কখনো চ্যান্সেলর হয়? এই প্রশ্নটি কেবল জার্মানির ক্ষেত্রেই প্রযোজ্য, কেননা 2005-এর পরবর্তী প্রজন্ম কেবল একজন নারীকেই চ্যান্সেলর হিসেবে দেখে আসছেন। বলছি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কথা। 2005 সালে অর্থনীতি ও সমাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে ভঙ্গুর এক অবস্থায় জার্মানির সবচেয়ে কনিষ্ঠ ও প্রথম নারী হিসেবে চ্যান্সেলরের দায়িত্ব নেন অ্যাঙ্গেলা মার্কেল। 1954 সালে হামবার্গে জন্ম নেয়া মার্কেলের বাবা ছিলেন একজন শিক্ষক। তিনিও পড়াশোনা করেছেন গণিত, রসায়ন, পদার্থবিদ্যা ও রাশিয়ান ভাষার উপর। তবে 1989 সালে রাসায়নিক একটি ল্যাবে কাজের পাশাপাশি জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে। 1990 সালের নির্বাচনে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের হয়ে লড়াই করে একটি আসন জয় করেন মার্কেল। খুব কম সময়ের মধ্যে মধ্য ডানপন্থী দলটিতে জায়গা করে নিতে থাকেন তিনি এবং 1991 সালে নারী ও শিশু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত হন অ্যাঙ্গেলা মার্কেল। 3 বছর পর হন পরিবেশ মন্ত্রী। 1995 সালে প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণের হার কমাতে তৎপরতা দেখা যায় মার্কেলের।
2000 সালে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতৃত্ব পান জার্মানির সর্বোচ্চ এই নেতা। 2005 সালে চ্যান্সেলর নির্বাচিত হয়ে সমসাময়িক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জ্যাক শিরাক, টনি ব্লেয়ারের মতো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সমানতালে বিশ্বকে নেতৃত্ব দেন। তবে সে সময় বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ে ইউরোপের গোটা অর্থনীতিতেও। সে সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিয়ে সংকট মোকাবিলায় মার্কেলের নেয়া বিভিন্ন উদ্যোগ বেশ প্রশংসা কুড়ায়। শরণার্থী সংকটের সময় সীমান্ত খোলা রাখার বিষয়েও এগিয়ে এসেছিলেন এই বিশ্বনেতা। অ্যাঙ্গেলা মার্কেলের সমর্থকরা বলছেন, অসংখ্য বৈশ্বিক সমস্যার উপযুক্ত সমাধান ও ঐক্যের মাধ্যমে জার্মানির পাশাপাশি তিনি বিশ্বকে একটি স্থিতিশীল ও বাস্তববাদী নেতৃত্বের পথ দেখিয়েছেন। ওমর ইনান, সময় সংবাদ। জার্মানির নির্বাচনের সবশেষ খবর জানবো। এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যাব তার কাছে। বিটু। ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি আসলেই আছি বার্লিনের একটি ভোট কেন্দ্রের সামনে। আপনি দেখতে পাচ্ছেন কিছুটা মানুষ এখানে বাংলাদেশের মতো নয়, তারপরে কিন্তু ভোটের যে বিষয়টি সেটি কিন্তু আমরা উত্তাপটা সবখানেই দেখতে পাচ্ছি। এবং এই ভোট কেন্দ্রে আমি সকাল থেকে আসলে এখানে অপেক্ষা করছিলাম যদি কারো সাথে কথা বলা যায়। এবং ভোটের যে এই মুহূর্তের পরিস্থিতি সেটি যদি আমি আপনাকে একটু বলি, তাহলে কিন্তু আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এসপিডি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সাথে কিন্তু সিডিইউর অর্থাৎ আঙ্গেলা ম্যার্কেলের দলের। এখন পর্যন্ত আসলে ভোটের যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এই ভোট গ্রহণের পর থেকে কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছে, অর্থাৎ 26% ভোট পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত এসপিডি এবং 25% অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আঙ্গেলা ম্যার্কেল দলের সিডিইউর। একই সাথে কিন্তু 16% ভোট কিন্তু এখন পর্যন্ত কাজ করতে পেরেছে সবুজ দলের যারা প্রার্থী আছেন তারা। এবং তারপরে কিন্তু এফডিপি এবং হচ্ছে আপনার এএফডি অল্টারনেটিভ ফর ডয়সন, তারা কিন্তু 10% কিন্তু ভোট এখন পর্যন্ত পেয়েছে। এই মর্মে আমরা কিন্তু জার্মানির যে ভোট কেন্দ্রের যেখানে আসলে সংস্থা, সবচেয়ে বড় সংস্থা, সেখান থেকে কিন্তু আমরা খবর পেয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখন পর্যন্ত আসলে বোঝার কোনো উপায় নেই কোন দল আসলে সরকার গঠন করতে পারে ইমদাদ। কিন্তু তারপরে আমরা ভোটারদের যে উপস্থিতি দেখতে পাচ্ছি সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সকাল থেকে কিন্তু ভোটের যে আমেজ ছিল সেটি কিন্তু দিন বাড়ার অর্থাৎ দিনের যে সময় সেটি বাড়ার সাথে সাথে কিন্তু ভোট কেন্দ্রের মানুষের সংখ্যা কিন্তু আমরা উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগই মানুষ কিন্তু এসপিডির কথা বলছে। এবং এসপিডি যদি আসলে দল হিসেবে যদি নির্বাচিত হয় এবং সেখান থেকে যদি ওলাফ শলজ নির্বাচিত হয়, তাহলে কিন্তু যারা সমাজতন্ত্র নিয়ে যারা কাজ করছিলেন এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি থেকে তার কিন্তু চ্যান্সেলর পদে আসার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ভোটের অবস্থা এখন পর্যন্ত আসলে বোঝার উপায় নেই ইমদাদ কোন দল থেকে আসলে কারা কিন্তু সরকার গঠন করতে পারে। তবে যে সংখ্যা গরিষ্ঠতার যে বিষয়টি সেটি কিন্তু অনেকেই বলছে, কারণ এই যে 25% কিংবা 26%, এতে করে কিন্তু সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যে সরকার গঠন করবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইমদাদ, আপনাকে যদি একটুখানি বলি, প্রবাসী বাংলাদেশিরা অনেকেই কিন্তু আজকে যারা আসলে এই নাগরিকত্ব গ্রহণ করেছেন এই দেশের, তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তারাও কিন্তু ভোটদানের জন্য বিভিন্ন ভোট কেন্দ্রে যাতায়াত করছেন। এবং তাদের মধ্য থেকে আমি কিন্তু অনেকের কাছে কথা বলে এটুকু জানতে পেরেছি তারাও কিন্তু সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। ইমদাদ, আসলে সময় যতই গড়াবে ততই কিন্তু আমরা ভোটের যে পরিস্থিতি সেটি জানতে পারবো। তবে আপাতত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কিন্তু এগিয়ে আছে, এই বিষয়টি কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি। ইমদাদ। জার্মানির 20তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়া। প্রায় 8 মাস পেরিয়ে গেলেও মিয়ানমারে চলছে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ। শনিবার জান্তা বিরোধী এ বিক্ষোভে আবারও সরব হন বৌদ্ধ ভিক্ষুরা। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেশটিতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে নিন্দা জানান বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় মরিয়া দেশটির বেশিরভাগ মানুষ, তাই তো 8 মাসেও অব্যাহত রয়েছে জান্তা বিরোধী বিক্ষোভ। শনিবার সামরিক শাসনের বিরুদ্ধে আবারও রাজপথে আন্দোলনে নামেন গণতন্ত্রপন্থী বৌদ্ধ ভিক্ষুরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে মিছিল করেন তারা। তাদের কণ্ঠে ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার স্লোগান। এ সময় বিভিন্ন পতাকা ও ব্যানার প্রদর্শন করেন তারা। এদিকে জাতিসংঘের এবারের অধিবেশনে মিয়ানমারের প্রতিনিধি বক্তব্য রাখা থেকে বিরত ছিলেন। তবে অধিবেশনে দেশটিতে সেনা সরকারের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শনিবার সামরিক শাসনের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাবরি ইয়াকুব। No one is safe.
মিয়ানমারে সামরিক শাসনের সুরাহা শান্তিপূর্ণ হওয়া উচিত। মালয়েশিয়া মিয়ানমারের মানবাধিকার সহ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়ে চিন্তিত। এখনই দেশটিতে গণতন্ত্রের শাসন ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এছাড়া জেনেভায় ৪৮তম মানবাধিকার পরিষদে সংস্থার হাই কমিশনার নিন্দা জানান। একই সাথে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। দেশটিতে করোনা পরিস্থিতিও খারাপ হচ্ছে। অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে দেশটি। সহিংসতা ছড়িয়ে পড়ছে। খুব দ্রুত এর সমাধান দরকার। চলতি মাসের ফেব্রুয়ারিতে দেশটির সেনাবাহিনী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে সামরিক শাসন প্রতিষ্ঠা করে। এরপর থেকেই অস্থিরতা বিরাজ করছে মিয়ানমারে। জিনিয়া শেখ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পৃথিবীর কক্ষপথে বেড়েই চলেছে স্যাটেলাইট বর্জ্য। নতুন করে আরও 40,000 কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনায় মহাকাশের পরিবেশ নিয়ে শঙ্কা। তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে যুক্তরাজ্য জুড়ে। বিভিন্ন প্রদেশে জ্বালানি সরবরাহ কোম্পানিগুলো বন্ধ করে দিচ্ছে নিজেদের স্টেশন। যদিও ব্রিটেন সরকারের দাবি এই মুহূর্তে দেশে কোনো জ্বালানি সংকট নেই। মূলত ট্রাক চালক ও দক্ষ শ্রমিকের অভাবেই দেশব্যাপী তেলের সরবরাহ কমে গেছে। পুরো যুক্তরাজ্যে চলছে তীব্র জ্বালানি সংকট। তেলের স্টেশনগুলোতে এভাবেই লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করছেন গাড়ি চালকরা। এতে ক্ষুব্ধ তারা। পরিস্থিতি ভালো না। গতরাতে আমি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিয়েছি। হাইওয়ের কোনো পাম্পেই তেল পাইনি আমি। ট্রাক চালকের অভাবে দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলোয় পর্যাপ্ত তেল সরবরাহ করা যাচ্ছে না। যেসব পাম্প স্টেশন চালু রয়েছে সেখানে রেশনিং করে জ্বালানি দেয়া হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনে প্রায় 1 লাখ চালকের অভাব রয়েছে। বছরে 50,000 পাউন্ড বেতন দেওয়ার কথা বললেও মিলছে না দক্ষ চালক। ব্রেক্সিট এবং করোনা মহামারীর কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলেও দাবি অনেকের। ব্রেক্সিটের কারণে অনেকেই দেশ ছেড়ে চলে গেছে, যে কারণে এখন ট্রাক চালকের ঘাটতি দেখা দিয়েছে। তবে ব্রিটেন সরকার ঘাটতি মেটাতে 5,000 দক্ষ ভারী ট্রাক চালককে জরুরি ভিত্তিতে অস্থায়ী ভিসা দিচ্ছে। একই সঙ্গে 5,500 পোল্ট্রি কর্মীও আনা হচ্ছে বাইরের দেশ থেকে। যদিও দেশটির সুপারমার্কেটগুলোর কর্তৃপক্ষের দাবি, তাদের ব্যবসার জন্য কমপক্ষে 15,000 ভারী ট্রাক চালক প্রয়োজন। এদিকে যুক্তরাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী বলেন, দেশটিতে কোনো জ্বালানি সংকট নেই। চালকের অভাবের কারণেই তেল সরবরাহে সময় লাগছে। এছাড়া সাধারণ মানুষ সংকটের কথা শুনে উদ্বিগ্ন হয়ে প্রয়োজনের তুলনায় বেশি তেল কেনায় কিছু তেলের পাম্পে ঘাটতি দেখা দিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বৃহস্পতিবারই ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বাংলাদেশ সরকারের দেয়া পূজার উপহার হিসেবে পদ্মার ইলিশের প্রথম চালান। গত 3 দিন প্রায় 500 মেট্রিক টন ইলিশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের বাজারগুলোতে প্রবেশ করেছে। বাংলাদেশ সরকার প্রথম দফায় 2080 মেট্রিক টন এবং দ্বিতীয় দফায় আরও প্রায় 2200 মেট্রিক টন পদ্মার ইলিশ উপহার হিসেবে পুজোর আগে পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পদ্মার ইলিশ পেয়ে খুশি ওপারের বাঙালিরা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশের পদ্মা মেঘনার রূপালী ইলিশ এখন কলকাতার বাজারে এভাবেই শোভা ছড়াচ্ছে। 800 গ্রাম থেকে প্রায় 1.5 কেজি ওজনের এই ইলিশের দামও এবার হাতের নাগালে। স্থানীয় দীঘা কিংবা কোলাঘাটের ইলিশ নেই এবার, তাই পদ্মার ইলিশই ভরসা পশ্চিমবঙ্গের বাঙালিদের। সে কারণেই এভাবে বাংলাদেশের ইলিশ প্রতিদিন পশ্চিমবঙ্গের চুলায় ঝাঁঝ বাড়াচ্ছে। পদ্মার ইলিশ মানে বাঙালি একটা নস্টালজিয়া তো থাকেই একটা, এবং আমরা কলকাতায় যারা থাকি আমরা সবসময় সারা বছরই একটা দেখি কখন বর্ষা আসবে এবং কখন পদ্মার ইলিশ বাংলায় কলকাতায় ঢুকবে। যদি সাধ্যের মধ্যে হয় অবশ্যই সবাই কিনবে এবং খাবে। এই যে বাবু একটা বাংলাদেশে মাছ খাবে, সেটা শান্তিভাবে খাবে। 2019 এবং 2020 সাল মিলিয়ে 2200 টন পদ্মার ইলিশ এসেছিল মমতার এই রাজ্যে। তবে এবার রেকর্ড ভেঙে প্রায় 4200 টন ইলিশ আসবে পশ্চিমবঙ্গে। গত 3 দিনে মোট পদ্মার ইলিশ ঢুকেছে 210 কেজি মতো। 3 দিন একই রকম মার্কেট প্রায় চলতেছে, 600 650 থেকে 1200। বৃহস্পতিবার থেকে হাওড়া বাজার হয়ে রাজ্যটির 23 জেলায় স্থানীয় বাজারে পৌঁছেছে ইলিশ। রোববার রাত পর্যন্ত সব মিলিয়ে প্রায় 500 টন ইলিশ পৌঁছেছে পশ্চিমবঙ্গে। আগামী 10 অক্টোবরের মধ্যে বাংলাদেশ সরকারের দেয়া উপহার সীমান্ত দিয়ে ভারতের বাজারে প্রবেশ করতে হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মঙ্গল গ্রহকে ঘিরে দিন দিন বাড়ছে বিস্ময়।
প্রায় 1.5 ঘন্টা ধরে ভূমিকম্পের পর এবার নতুন করে গ্রহতত্ত্বের রহস্য উন্মোচনের রসদ পেলেন বিজ্ঞানীরা। তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, এমন ভূমিকম্প পৃথিবীতে হলে কী পরিণতি হতো তা নিয়েও। পৃথিবীতেই শুধু ভূমিকম্প হয় না, সৌরজগতের অন্য অংশেও মাটি কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এখন এ নিয়ে পুরোপুরি একমত, যার মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল সৌরজগৎ সৃষ্টির রহস্য উন্মোচন। এখন প্রশ্ন উঠেছে, মঙ্গলের মাটিতে যে কম্পন হয়েছে তা পৃথিবীতে হলে কি সব ধ্বংস হয়ে যেত? কারণ এর স্থায়িত্ব ছিল 1.5 ঘন্টার মতো। গেল 1 মাসে বিজ্ঞানীরা 3 বার মঙ্গল গ্রহের মাটি কেঁপে ওঠার প্রমাণ পেয়েছেন, যার মধ্যে সবশেষটি ছিল সবচেয়ে বেশি ভয়াবহ। গেল 18 সেপ্টেম্বর মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইড ল্যান্ডার মঙ্গলযানটি মঙ্গল গ্রহের সমতলেই ছিল। সে সময় যানটির ভূমিকম্প নির্দেশক যন্ত্র সিসমোমিটারে ধরা পড়ে কম্পন। কাকতালীয়ভাবে ওই দিনই ইনসাইড ল্যান্ডার মঙ্গল গ্রহে 1000 দিন পূর্ণ করে। সেদিনই এটি মঙ্গল গ্রহে সবচেয়ে বড় ও দীর্ঘতম ভূমিকম্পের সাক্ষী হয়। মঙ্গল গ্রহে এই বড় ধরনের ভূমিকম্প সেখানকার রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। যেভাবে এক্স-রে ও সিএটি স্ক্যান কাজ করে, সেভাবে বিজ্ঞানীরা ভূতরঙ্গ বিশ্লেষণ করে মঙ্গল গ্রহের কোরের গঠন সম্পর্কে জানতে পারবেন। বিজ্ঞানীরা আশা করছেন মঙ্গলের অভ্যন্তরে আরও বিস্তারিত তথ্য পেলে গ্রহটির জন্ম কিভাবে হয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি কিভাবে বিকশিত হয়েছে সে সম্পর্কে সূত্র মিলতে পারে। অন্য গ্রহে প্রাণের সন্ধানের জন্যও সেই জ্ঞান জ্যোতির্বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। পৃথিবীর কক্ষপথে প্রতিনিয়ত বাড়ছে স্যাটেলাইটের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে স্যাটেলাইটের বর্জ্যও। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য বলছে, পৃথিবীর চারপাশে এখন ঘুরছে প্রায় 8000 স্যাটেলাইট। ইন্টারনেট সেবা আর গবেষণার জন্য বেসরকারি 2 কোম্পানি ভবিষ্যতে আরও 40,000 কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করছে। প্রতি সপ্তাহেই পৃথিবী থেকে মহাকাশে যাচ্ছে রকেট। কোনোটা মঙ্গলে রোভার দিয়ে আসছে, কোনোটা পর্যটক নিয়ে মহাকাশে যাচ্ছে, কোনো রকেট আবার স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাচ্ছে। রোবট, নভোচারী কিংবা পর্যটক নিয়ে তো মহাকাশে ঘন ঘন যাওয়ার সুযোগ নেই। সবচেয়ে বেশি রকেট মহাকাশে যাচ্ছে মূলত স্যাটেলাইট নিয়ে। কয়েক বছর ধরে মহাকাশে যেন স্যাটেলাইটের মেলা বসেছে, কিন্তু মহাকাশে ঠিক কতগুলো স্যাটেলাইট আছে সে বিষয়ে জানেন না অনেকেই। সংবাদ মাধ্যম দ্য কনজারভেশনে তথ্য বলছে, পৃথিবীর কক্ষপথে ঘুরছে এমন স্যাটেলাইটের সংখ্যা প্রায় 8000। 16 সেপ্টেম্বর 2021 পর্যন্ত পাওয়া তথ্য বলছে মহাকাশে 7941টি স্যাটেলাইট আছে। এর মধ্যে প্রথম মানুষের তৈরি স্যাটেলাইট রাশিয়ার স্পুটনিক 1957 সালে মহাকাশে গেছে। 2020 সালে 114টি রকেট 1300 স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেছে। এর মধ্যে নতুন গেছে 1000 স্যাটেলাইট। 2021 সালের 16 সেপ্টেম্বর পর্যন্ত মহাকাশে 1400 নতুন স্যাটেলাইট গেছে, যেগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে। সেপ্টেম্বরে স্পেসএক্স একাই 51টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ বাড়ার পেছনে কারণ দুটি। 2021 সালের আগস্টে স্পেসএক্সের একটি রকেট গেছে মহাকাশে, সাথে নিয়ে গেছে অনেকগুলো স্যাটেলাইট। স্যাটেলাইটের আকার ছোট হওয়ায় রকেটগুলো এখন অনেক বেশি স্যাটেলাইট ধারণে সক্ষম। স্যাটেলাইটগুলোর মধ্যে বড় একটি অংশ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর ইন্টারনেটের সার্ভিস দেয়। 2020 সালে ইন্টারনেট সেবার জন্য স্পেসএক্সের স্টারলিংক আর ওয়ানওয়েভের 1000 স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে গেছে। দুটি কোম্পানি ভবিষ্যতে আরও 40,000 স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। বিভিন্ন কোম্পানি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনায় $1 লাখ কোটি বাজার দেখছেন। কিন্তু অতিরিক্ত স্যাটেলাইটের কারণে পৃথিবীর আকাশ মানুষের কাছে আগের মতো দৃশ্যমান হচ্ছে না। স্পেসএক্স 60টি স্যাটেলাইট পাঠানোর পর মহাকাশ বিজ্ঞানীরা জানান, রাতের আকাশে তারা দেখাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে স্যাটেলাইটের কারণে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অনেক স্যাটেলাইট প্রদক্ষিণ করছে, যেগুলো মহাকাশে বর্জ্য তৈরি করছে, যা ডেকে আনতে পারে বিপর্যয়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ভারতের উড়িষ্যা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, আঘাত হানতে পারে আজ রাতে। পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে সতর্কতা জারি। থামছে না ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন, 4 জনকে গুলি করে হত্যা। দখলকৃত ভূখণ্ড ছাড়তে তেল আবিবকে 1 বছরের আলটিমেটাম মাহমুদ আব্বাসের। এবং জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু। মার্কেলের উত্তরসূরি হতে এগিয়ে বিরোধী দলের ওলাফ শলজ, পিছিয়ে নেই ক্ষমতাসীন দলের
আরমিন লাশেথো। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।